কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। 41 বিসিএস এবং 43 বিসিএস যারা পরীক্ষার্থী তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সাহিত্য গ্রুপের ক্লাস। আমরা বিশেষ করে 41 বিসিএস এবং 43 বিসিএস যারা পরীক্ষা দিচ্ছ, লিখিত এবং প্রিলিমিনারি, তো প্রিলিমিনারি সাহিত্য অংশের জন্য স্পেশালি আমাদের আজকের এই আয়োজন। আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হয়েছ এবং আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ, তাই না? কমেন্টসে জানিও যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। আর দেখা না গেলেও সমস্যা নেই, তবে শোনা যাচ্ছে কিনা সেটা নিশ্চিত করো, তাই না? আচ্ছা, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে থেকে আমাদের সাহিত্য গ্রুপের পথ চলা শুরু হলো। আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের একটি পরিপূর্ণ প্রস্তুতি ইনশাল্লাহ 43 বিসিএসের আগে নিয়ে শেষ করব, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের প্রথম ক্লাস শুরু করছি। অনেকেই যুক্ত হয়েছে। রাশেদুল ইসলাম রাশেদ, ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ, তানজিলা নৌসিন, ওয়ালাইকুম আসসালাম। দিলরুবা ইয়াসমিন নিপা কে দেখতে পাচ্ছি, সালাম দিয়েছে আমাকে। তাসনিম সোমা, ইমতিয়াজ আহমেদ, মুন্সি, সেলিম রেজা। হ্যাঁ, সেলিম রেজা হঠাৎ লাইফে না। সেলিম, আজকে থেকে আমাদের সাহিত্য গ্রুপের ক্লাস শুরু হলো, সাহিত্য ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র সন্ধ্যা 7:30। কাজে এখন প্রতিদিনই আসবো, হয়তো ওপেন প্রতিদিন করব না, আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস হবে। মাঝে মাঝে সবার সাথে দেখা করতে আসবো আর কি। পারভেজ হাসান, প্রতিদিন আপনাকে অ্যাম্বিশনে দেখি আর কথা শুনতে যাই। আচ্ছা, ঠিক আছে। আব্দুল আলিম স্যার, ভালোবাসা উঠছে আকাশে। হ্যাঁ, অনেক ভালোবাসা উঠছে আলিম। হ্যাঁ, তোমরা ভালোবাসা উড়াচ্ছ, আমি দেখতে পাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক ভালোবাসা উড়াচ্ছে। ফারহানা নূপুর, হ্যাঁ ভালো আছি নূপুর, শুভকামনা নূপুর তোমার জন্য। আমি ভালো আছি। পারভেজ বলছে ক্লিয়ার স্যার। কনক রয় স্যার আদাব, সাউন্ড ক্লিয়ার। নওশিন স্যার, সব ঠিক আছে। ওকে, যেহেতু সব ঠিক আছে, কাজে আমি আর সব কমেন্টস পড়ছি না। যারা সবাই সালাম দিয়েছো আমাকে, একসাথে আমি উত্তর নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদৌস সাহিত্যের ক্লাস, সাহিত্যের একটি কোর্স আমরা আজকে ঘোষণা দিয়েছিলাম, আজকে থেকে শুরু করব। আমরা আজকে সেই সাহিত্য কোর্সটির আজকে ওপেনিং ক্লাস এবং পর্যায়ক্রমে আমরা 36টি ক্লাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের পরিপূর্ণ একটা প্যাকেজ প্রোগ্রাম আর কি শেষ করছি 43 পিলির আগে। অবশ্য যারা রিটেন পরীক্ষা দেবে তাদের জন্য এই কোর্সটি কাজে লাগবে। আমার বিশ্বাস যারা বিশেষ লিখিত পরীক্ষা বা রিটেন দিচ্ছ, কারণ রিটেনও 30 নম্বরের সাহিত্য অংশ থাকে, তাদের জন্য এই কোর্সটি কাজে লাগবে। অনিরুদ্ধ গুরুজি, হ্যাঁ শুভকামনা শিষ্য। আয়াত জাহান, সোহেল আহমেদ, আরিফ ইসলাম, মুন্সি মোহাম্মদ সেলিম রেজা, আবার বলছো আচ্ছা স্যার। ঈশিতা উর্মি, আচ্ছা হ্যাঁ, সশরীরে করতে পারবে যারা রাজশাহীতে আছো। ঈশিতা উর্মি, যারা রাজশাহীতে বা কাছাকাছি থাকো, রাজশাহী শহরের আশেপাশে, তোমরা চাইলে আমার ক্লাস সরাসরি করতে পারবে। রাজশাহী শহরের শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, নিউ ডিগ্রি কলেজ বা রাজশাহী কেন্দ্রিক যারা শিক্ষার্থী, তোমরা চাইলে সরাসরি আমার ক্লাস করতে পারবে, আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো আছি আমি তো, ঠিক আছে। আসমা আক্তার, অনেক শত শত ভালোবাসা পাঠিয়েছে আসমা আমার জন্য। আসমা, তোমাকেও ভালোবাসা। রোহিত বলছে স্যার মিষ্টি মুখে মধুর কথা, মিষ্টি স্যারের হাসি, এই জন্য স্যারকে আমি এত ভালোবাসি। আচ্ছা রোহিত, অনেক সুন্দর কবিতা লিখেছো আমাকে নিয়ে, শুভকামনা। হ্যাঁ, বাংলা সাহিত্যের জগতে পাভেলের কথার সুর ধরে বলছি, সাজিদ পাভেল, যে বাংলা সাহিত্যের জগতে তোমাদেরকে শুভকামনা, শুভেচ্ছা। তো আমরা আজকে শুরু করব বাংলা সাহিত্য। ওকে, আরও অনেকে অনেক কমেন্টস করেছো, মাঝখানে আমি স্কিপ করে গেছি, তোমরা মন খারাপ করবে না, কারণ এত কমেন্টস সবই পড়তে গেলে আমার সময় অনেক লেগে যাবে, অনেকে হয়তো বিরক্ত হবে, কাজে আমি অনেক কমেন্টস স্কিপ করলাম, ছেড়ে দিলাম আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বাংলা সাহিত্য কোর্স। বাংলা ভাষা ও সাহিত্য।
ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে ক্লাসগুলি মনোযোগ দিয়ে করবে। আমি একটি কথা সবসময় বলি, আবার বলছি, যে আমি অতি পাণ্ডিত্য সহকারে, অতি গুরুগম্ভীর গাম্ভীর্য নিয়ে, অনেক গভীর ভাষাবিদের মতো হয়ে ক্লাস নেই না। এটি আমার একটি বৈশিষ্ট্য। আমি চেষ্টা করি শিক্ষার্থীদের জন্য সহজ করে, সরল করে, সুন্দর করে, একটু বোধগম্য করে উপস্থাপন করার জন্য। তো আমার সাহিত্যের কোর্সটি আমি এইভাবেই সাজিয়েছি। এবং তোমরা যেন 43 BCS-এর পরীক্ষা যেহেতু করা নাড়ছে, দ্বারে করা নাড়ছে, কাজে আমরা এই প্রোগ্রামটাকে একটু ক্র্যাশ প্রোগ্রাম করে সাজিয়েছি। আমি সাধারণত সাহিত্যের ক্লাস 50টির মতো নিয়ে থাকি, তবে যেহেতু আমাদের এখন সময় নেই, যদি সপ্তাহে আমি 4 দিন করে ক্লাস নেব, 4 দিন, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সন্ধ্যা 7:30টায়। তারপরেও আমি 2 মাসে হয়তো 36টার বেশি ক্লাস নিতে পারবো না, এটা হিসাব করেছি। তো সেইভাবেই প্রোগ্রামটা সাজিয়েছি। তবে আমার এটুকু বিশ্বাস যে সাহিত্য অংশ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে, আমার কোর্স করার পরে তোমাদের কোনো কোশ্চেন আনকমন থাকবে না ইনশাল্লাহ। আমি বলছি, আজকের তারিখ দিয়ে কথাগুলো লিখে রাখো। আজকের তারিখ দিয়ে আমার নাম লিখে কথাগুলো লিখে রাখো। জুয়েল কিবরিয়া স্যার বলেছিল আমি যে 36টা ক্লাস করাবো, তোমাদের যে প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছি, যেইভাবে আমি পরিকল্পনা করেছি, ইনশাল্লাহ আমার ধারণা, আমার বিশ্বাস যে তোমরা এই 43তম প্রিলিমিনারি যখন পরীক্ষা দিবে, সেদিন বাংলা পরীক্ষা দেওয়ার পরে নিশ্চয়ই আমাকে ফোন দিবে বা আমাকে মেসেজ করবে যে স্যার আপনি যা বলেছিলেন তা ঠিক। হ্যাঁ, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমাদের বাংলা প্রিলিমিনারি 43তম প্রিলিমিনারি সাহিত্য অংশে যা কিছু প্রশ্ন আসবে সব কিছুই যেন তোমরা আমার এই ক্লাস থেকে ইনশাল্লাহ পাও আর কি, কমন পাও। আমার ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনবে। আর যারা লিখিত পরীক্ষা দেবে 41 BCS লিখিত, তারাও তোমরা চাইলে সাহিত্য কোর্সটি করতে পারো, কারণ তোমরা জানো যে লিখিত পরীক্ষায় সাহিত্যের 30 নম্বরের একটি কোর্স থাকে, 30। আমার ধারণা আমার ক্লাসগুলি করলে সেই 30 নম্বরের পরীক্ষাতেও কি তোমাদের কাজে আসবে। ওকে, তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, শুভকামনা। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফিজ। আচ্ছা, আমরা শুরু করছি, মানে আমার বক্তৃতা, আল্লাহ হাফিজ, ক্লাস না। আমি যে বক্তব্য দিলাম, বয়ান দিলাম আর কি, এই বয়ানের ক্লাস শেষ। এবার আমরা মূল ক্লাস যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ব বাংলা সাহিত্য। পড়ব কি? জি, আমরা পড়ব হচ্ছে বাংলা সাহিত্য। তো সাহিত্য পড়ার আগে আমরা একটু ভাষা নিয়ে অল্প একটু কথা, যেটা আমি ব্যাকরণ কোর্সেও বলি। তো যারা ব্যাকরণ করেছো তারা তো শুনেও থাকতে পারো, তবু একটু বলতে হয়, কারণ অল্প একটু কথা না বললে জিনিসটা, সূচনাটা ভালো হয় না। তো বাংলা ভাষা, তোমরা জানো যে বাংলা ভাষা পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা। অন্যতম মানে 1 নম্বর না, অন্যতম মানে বেশ কয়েকজনের মধ্যে একজন। তো বাংলা ভাষা পৃথিবীর অন্যতম ভাষা, যেটি ভাষাতাত্ত্বিক দিক দিয়ে, ভাষাতাত্ত্বিক বা গুণ বা মান বিচারে বাংলা পৃথিবীর 4র্থ ভাষা। পৃথিবীর এই হাজার হাজার ভাষার ভিড়ে মানগত বিচারে বা গুণগত বিচারে বা ভাষাতাত্ত্বিক বিচারে বাংলা পৃথিবীর 4র্থ ভাষা, মানের বিচারে। আর আমরা যদি সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে ভাবি, সংখ্যাগত দিক দিয়ে, জনসংখ্যাগত দিক দিয়ে, তাহলে বাংলা পৃথিবীর 6ষ্ঠ ভাষা। তাহলে এই যে পৃথিবীতে হাজারো ভাষা, এই হাজারো ভাষার ভিড়ে সংখ্যাতাত্ত্বিক দিক দিয়ে, জনসংখ্যাগত দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান পৃথিবীর সকল ভাষার মধ্যে 6ষ্ঠ, এবং গুণগত বা মানগত বা ভাষাতাত্ত্বিক বিচারে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে 4র্থ। ঠিক আছে? আর পৃথিবীতে মোট ভাষার সংখ্যা তোমরা জানো 3,500-এর বেশি। 3,500-এর বেশি সঠিক সংখ্যা পৃথিবীর কোনো গবেষক বলতে পারেননি। গবেষণা করে কেউ 4, 4.5, 6, 6.5, 7.5, 8 পর্যন্ত অনেকে চলে গেছেন। তো আমরা আমাদের যে টেক্সট বুক বোর্ড কিংবা আমাদের একাডেমিক যে বইগুলি, মন্ত্রণালয়, NCTV, সেখানে লেখা আছে 3,500-এর বেশি। আমরা সেভাবেই এটিকে মূল্যায়ন করছি, 3,500-এর বেশি ভাষা। তো বাংলা ভাষা তাদের অন্যতম, এবং এই ভাষাটির জন্ম হয়েছে একটি বংশ থেকে। বাংলা ভাষার জন্ম হয়েছে একটি বংশ থেকে। সেই বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার
জন্ম হয়েছে একটি ভাষা বংশ থেকে। বাংলা ভাষার বংশ হয়েছে, বাংলা ভাষার জন্ম হয়েছে একটি ভাষা বংশ থেকে। সে বংশটির নাম কি? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা। ঠিক আছে, জেনে রাখো। পৃথিবীতে ভাষার সংখ্যা ৩,৫০০। এই ৩,৫০০-এর বেশি ভাষার জন্ম হয়েছে এরকম 12টি বংশ। ইন্দো ইউরোপীয় যেমন আমাদের বাংলার ভাষা বংশ, ঠিক তেমনি পৃথিবীর যত ভাষা, সকল ভাষাগুলির জন্ম হয়েছে এরকম একটি ভাষা বংশ থেকে। তো মোট ভাষা বংশের সংখ্যা কয়টি? ভাষা বংশের সংখ্যা 12টি। পৃথিবীতে মোট ভাষা বংশের সংখ্যা হচ্ছে 12টি। মাঞ্চু, নিগ্রো, ককেশিয়ান, অস্ট্রিক, ঠিক আছে, সেমেটিক, হেমেটিক, এরকম করে মোট 12টি ভাষা। পৃথিবীতে মোট ভাষা বংশের সংখ্যা 12টি। এর মধ্যে বাংলার জন্ম হয়েছে যে ভাষা বংশ থেকে, সে ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়। তো ইন্দো ইউরোপীয় বংশের 2টি শাখা, একটির নাম হলো কেন্তুম এবং আরেকটির নাম কি? শতম। ইন্দো ইউরোপীয় বংশের শাখা কয়টি? ইন্দো ইউরোপীয় বংশের শাখা 2টি। কি কি? কেন্তুম এবং শতম। বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? এই শতম শাখা থেকে। বাংলা ভাষার জন্ম হয়েছে কি? শতম শাখা থেকে। বাংলা বইটাতে তাহলে এইটুকু তথ্য আমরা ভূমিকা হিসেবে করে রাখলাম যে বাংলা ভাষার জন্ম হয়েছে যে বংশ থেকে, তার নাম ইন্দো ইউরোপীয়। আর আরেকটি কথা জেনে রাখেন যে এটি ইন্দো ইউরোপীয় বংশটি পৃথিবীর সবচেয়ে কি আদি বা প্রাচীন বা সেরা বা বৃহৎ ভাষা বংশ। পৃথিবীর 12টি ভাষা বংশের ভিড়ে সবচেয়ে প্রাচীন ভাষা বংশ কোনটি? আদি ভাষা বংশ কোনটি? বৃহৎ ভাষা বংশ কোনটি? শ্রেষ্ঠ ভাষা বংশ কোনটি? সেরা ভাষা বংশ কোনটি? সবই ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। একটা জিনিস ভাবতে হবে, তাই না? কি আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। তা আমাদের বাংলা ভাষার যে বংশ, সেটি তো সেরা বংশ হবে, সন্দেহ আছে? না, বাংলা ভাষার বংশটি সেরা ভাষা বংশ হবে। তো তোমরা যারা 12টি বংশের নাম একটু অনেকেই আগ্রহ করে থাকো যে স্যার 12টি বংশের নাম একটু লিখে দেন, তা আমি একটু 12টি বংশের নাম পর্যায়ক্রমে লিখে দিয়েছি, লিখে নাম। তাহলে একটা হলো ইন্দো ইউরোপীয়তে লিখেছো, 1 নম্বর লেখো ইন্দো ইউরোপীয়। 2 নম্বর লেখো সেমেটিক হেমেটিক। সেমেটিক হেমেটিক লিখেছো? 12টি ভাষা বংশের নাম আমি একটু লিখে দিচ্ছি। দ্রাবিড়ীয়, দ্রাবিড়ীয়, তারপরে বান্টু, ককেশীয়, ফিন্নো গ্রিক, হাইপারবোরিয়ান, আদি আমেরিকান। ইন্দো ইউরোপীয়, সেমেটিক হেমেটিক, দ্রাবিড়ীয়, বান্টু, ককেশীয়, ফিন্নো গ্রিক, হাইপারবোরিয়ান, আদি আমেরিকান। তুর্কি, মোগল, মাঞ্চু। তুর্কি, মোগল, তুর্কি, মোগল, মাঞ্চু লিখেছ? তারপর লেখো এস্কিমো। তারপর লেখো চীনা, তিব্বতী।
চীনা তিব্বতের পরে লেখা হচ্ছে অস্ট্রিক। হ্যাঁ, খুব ওরকম অতি জরুরি না পিলির জন্য, তারপর একটু জেনে রাখাটা ভালো। জেনে রাখা ভালো কেন? যে পৃথিবীর কোনটি ভাষা বংশের অন্তর্গত বা কোনটি নয়, এমন একটি প্রশ্ন কিন্তু হতে পারে। কোনটি ভাষা বংশের নাম, কোনটি ভাষা বংশের নাম নয়, কোনটি ভাষা বংশের অন্তর্গত, কোনটি ভাষা বংশের অন্তর্গত নয়। তো পৃথিবীতে যে ৩,৫০০-এর বেশি ভাষা, এই ভাষাগুলির জন্ম হয়েছে 12টি বংশ থেকে। একটু কৌতূহল বশত আমরা জেনে রাখতে পারি। আর বলা তো যায় না, বলা তো যায় না। বিশেষ লিখিত হয়তো দিয়ে দিল পৃথিবীর ভাষা বংশের সংখ্যা কয়টি ও কী কী, পৃথিবীর ভাষা বংশের সংখ্যা কয়টি ও কী কী। প্রিলিতে হয়তো দিয়ে দিল নিচের কোনটি ভাষা বংশের নাম, কোনটি ভাষা বংশের অন্তর্গত, কোনটি ভাষা বংশের অন্তর্গত নয়। তো 12টি ভাষা বংশ: ইন্দো ইউরোপীয়, সেমিটিক হেমিটিক, দ্রাবিড়ীয়, বান্টু, ককেশীয়, ফিন্নো উগ্রিক, হাইপারবোরিয়ান, আদি আমেরিকান, তুর্কি, মোগল, মাঞ্চু, এস্কিমো, চীনা তিব্বতী এবং কি অস্ট্রিক। গোটা পৃথিবীর গোটা পৃথিবীর কি এই যে ৩,৫০০-এর বেশি ভাষা, সেই ভাষাগুলির জন্ম হয়েছে এই মোট 12টি বংশ থেকে। তাহলে একটু লেখাটা থাকলো, একটু জেনে রাখলে, তাই না, পরীক্ষায় যদি, কারণ যত দিন যাচ্ছে পরীক্ষার কোশ্চেন কিন্তু একটু গভীরে চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে, যত সময় গড়াবে, পরীক্ষার কোশ্চেন মডারেশন হবে, একটু জটিল হবে, একটু গভীরে যাবে। কাজে আমাদের প্রস্তুত থাকবো, আমরা প্রস্তুত থাকবো। পরীক্ষাকে বলবো খালি প্রশ্ন করেই দেখেন, কোথা থেকে করবেন করেন, তাই না? তাহলে আমরা 12টি বংশের নাম আমরা লিখে দিলাম। এই 12টি বংশের মধ্যে সবচেয়ে প্রাচীন, আদি, শ্রেষ্ঠ, বৃহৎ, সেরা ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার বংশের নাম কি? ইন্দো ইউরোপীয়। বলেন বাংলা ভাষার মা কে? মা বলেন, বাংলা ভাষার মায়ের নাম কি? বাংলা ভাষার মায়ের নাম, বাংলা ভাষার মায়ের নাম হচ্ছে কি? প্রাকৃত। বাংলা ভাষার মা বলা হয় কোনটিকে? প্রাকৃত। প্রাকৃত বাংলা ভাষার জননী, বাংলা ভাষার জননী বা মা প্রাকৃত। তাহলে বাংলা ভাষা কোন ভাষা থেকে জন্ম নিয়েছে? প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ কি? সাধারণ। প্রাকৃত শব্দের অর্থ সাধারণ বা স্বাভাবিক। তাহলে প্রশ্নটা উল্টা করে বলতে পারে, বাংলা কার দুহিতা? বাংলা কার দুহিতা? দুহিতা মানে কন্যা। তাহলে বাংলা কার কন্যা? প্রাকৃতের। বাংলার মাকে? প্রাকৃত। বাংলার মা প্রাকৃত, বাংলার জননী প্রাকৃত। তাহলে বাংলা কার দুহিতা? কার দুহিতা? তাও কি? প্রাকৃত। তাহলে আমরা যেটি বলছিলাম যে এই যে প্রাকৃত ভাষা, সে প্রাকৃত শব্দটির অর্থ কি? সাধারণ বা স্বাভাবিক। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে সাধারণ বা স্বাভাবিক। এখন এই যে প্রাচীন যে ভারতবর্ষ, এই প্রাচীন ভারতবর্ষের সকল সাধারণ মানুষের মুখের ভাষার নাম ছিল প্রাকৃত। প্রাচীন যে ভারতবর্ষ, আজকের ভারত নয় কিন্তু, কোন ভারত? প্রাচীন যে ভারতবর্ষ, এই ভারতের সকল সাধারণ মানুষের মুখের ভাষার নাম ছিল প্রাকৃত। এই প্রাকৃত মানে তো সাধারণ, জি, সাধারণ মানে সাধারণ মানুষের ভাষা। প্রাকৃত মানে সাধারণ। তাহলে প্রাকৃত ভাষা মানে কি? সাধারণ ভাষা বা সাধারণের ভাষা। বলেন তো বাংলাদেশে এখন কোন ভাষা? বলেন বাংলাদেশে এখন কোন ভাষা? বাংলিশ না হিংলিশ না হিংবাং? কি হিন্দি বাংলা না ইংরেজি বাংলা? কোন বাংলা? জি,
আমরা হিন্দি শব্দ বলছি, ইংরেজি বলি, আরবি ফার্সি যাই বলি, ভাষাটার নাম বাংলা। বাংলাদেশে বাংলা ভাষা। কিন্তু বাংলাদেশে যে বাংলা ভাষা, তাহলে চাপাইয়ের শিবগঞ্জের যে মনাকষার যে বাংলা আর নোয়াখালীর বেগমগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামের যে বাংলা, দুটো বাংলা কি এক না আলাদা? ইমাজিনেশন করেন তো, যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের, তাই না, মনাকষার একজন সাধারণ মানুষ, আর কি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষ, এই দুজনকে যদি পাশাপাশি বসিয়ে দেওয়া যায় গল্প করতে, গল্প কেমন হবে? হ্যাভি জমবে না গল্পটা? এই গল্প জমবে না? জমবে না? গল্প জমবে না, কারণ কেউ কারো কথা বুঝতে পারবে না। চাপাইয়ের যে মানুষ কথা বলে, সে কি বাংলা ভাষায় কথা বলে না? বাংলা ভাষায় না অন্য ভাষায়? চাপাইয়ের শিবগঞ্জের ভাষা কি বাংলা না? জি বাংলা। তাহলে নোয়াখালীর বেগমগঞ্জের ভাষা কি? নিশ্চয়ই বাংলা। তাহলে কিন্তু কেউ কারো কথা বোঝে না। কেন? অঞ্চল ভিত্তিক কি বাংলা আলাদা, অঞ্চল ভিত্তিক বাংলা আলাদা। আবার এখন বরিশালে যাবেন, সেখানেও বাংলা কিন্তু আলাদা। চট্টগ্রামে যাবেন, চাটগাঁয়ে বাংলা আলাদা। পুরান ঢাকায় যাবেন, বাংলা আলাদা। কুমিল্লা যাবেন, একটু আলাদা। কুষ্টিয়া যাবেন, একটু আলাদা। ঝিনাইদহে যাবেন, একটু আলাদা। তো তাহলে বাংলাদেশ দেখেন, ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি দেশ। এই ছোট্ট একটি দেশ, যেই দেশের ভাষা বাংলা, ছোট্ট একটা দেশ যার ভাষা বাংলা, কিন্তু এক একটা অঞ্চল এক এক রকম বাংলা। কোনোটার নাম নোয়াখাল্লা বাংলা, চাপাইয়া বাংলা, তাই না, বরিশাল্লা বাংলা, পাবনাইয়া বাংলা, সিলেটি বাংলা। তাহলে এখন ভাবেন যে বিশাল যে ভারত, বিশাল যে ভারতবর্ষ, বিশাল ভারত, সেই ভারতের সকল সাধারণ মানুষের মুখের ভাষার নাম প্রাকৃত। সকল সাধারণ মানুষের মুখের ভাষার নাম কি? প্রাকৃত। তাহলে প্রাকৃত যদি, তাহলে ভারতে আবার অনেক অঞ্চল আছে। অঞ্চল বাংলাদেশের জন্য অনেক অঞ্চল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ঠিক তেমনি ভারতের অনেক অঞ্চল। একটা অঞ্চলের নাম গৌড় অঞ্চল, একটা অঞ্চলের নাম সমতট, একটা অঞ্চলের নাম হচ্ছে মগধ, একটা অঞ্চলের নাম হচ্ছে মহারাষ্ট্র, একটা অঞ্চলের নাম হচ্ছে সুরসেনাঞ্চল, একটা অঞ্চলের নাম দেখা গেল বঙ্গ বা কলিঙ্গ। তাহলে ভারতের, বিশাল ভারতের যে প্রাচীন জনপদ, অনেক আঞ্চলিক আঞ্চলিক জনপদ। তো এখন এই যে জনপদ, তাহলে আমরা আবার বলছি, ভারতের, প্রাচীন ভারতের সকল সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃত, তাতে কোনো সন্দেহ নেই। প্রাকৃত মানেই সাধারণের ভাষা, মুখের ভাষা। কিন্তু গৌড় অঞ্চলের মানুষ যে প্রাকৃত কথা বলে, মগধ অঞ্চলের মানুষের প্রাকৃতের সাথে তার মিল নাই। আবার মগধের মানুষ যেই প্রাকৃতে কথা বলে, মহারাষ্ট্রের প্রাকৃতের সাথে তার মিল নাই। মহারাষ্ট্রের মানুষ যেই প্রাকৃতে কথা বলে, সমতটের প্রাকৃতের সাথে তার মিল নাই। সমতটের মানুষ যে প্রাকৃতে কথা বলে, সুরসেন অঞ্চলের প্রাকৃতের সাথে তার মিল নাই। সবাই প্রাকৃত ভাষায় কথা বলে। সবাই যেমন বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে, কিন্তু এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের বাংলার মিল নাই, পার্থক্য আছে। ঠিক তেমনি ভারতের সকল মানুষ কথা বলে প্রাকৃত ভাষায়, কিন্তু এক এক অঞ্চলের প্রাকৃত আলাদা। তাহলে ওই যে সিলেটের বাংলা যেমন সিলেটি বাংলা, চাপাইয়ের বাংলা যেমন চাপাইয়া বাংলা, বরিশালের বাংলা যেমন বরিশাল্লা বাংলা, চট্টগ্রামের বাংলা যেমন চাটগাঁয়ে বাংলা, পাবনায় বাংলা, ঠিক তেমনি গৌড় অঞ্চলের প্রাকৃতের নাম গৌড়ীয় প্রাকৃত। গৌড় অঞ্চলের প্রাকৃতের নাম কি? গৌড়ীয় প্রাকৃত। মগধ অঞ্চলের প্রাকৃতের নাম কি? মাগধী প্রাকৃত, মাগধী। মহারাষ্ট্রের প্রাকৃতের নাম কি? মহারাষ্ট্রের প্রাকৃত। সুরসেন অঞ্চলের প্রাকৃতের নাম কি? সুরসেনী প্রাকৃত। সুরসেনী বা কোনো বইয়ে দেওয়া আছে সৌরসেনী প্রাকৃত। কোন অঞ্চলের প্রাকৃতের নাম দেখা গেল অর্ধমাগধী। অর্ধমাগধী কেন? মাগধীর কাছাকাছি। মাগধীর কি? কাছাকাছি, তাহলে অর্ধমাগধী। কোন জায়গায় দেখা গেল কি পৈশাচী প্রাকৃত, কাফির প্রাকৃত। ঠিক আছে, তাহলে এই যে আমরা বলছিলাম যে প্রাকৃত যে ভাষা, এই প্রাকৃত কি
সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃত, কিন্তু এক একটা অঞ্চলের প্রাকৃত আলাদা। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তর প্রাকৃত থেকে। কোনো সন্দেহ আছে? কোনো দ্বিমত আছে? নাই, বাংলাদেশের কোথাও নাই। কিন্তু কোন প্রাকৃত থেকে? কোন প্রাকৃত থেকে? এবার একটা ঝামেলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গবেষণা করে অনুমান করলেন, গবেষণা করে সিদ্ধান্ত নিলেন যে বাংলা ভাষা জন্ম হচ্ছে প্রাকৃত থেকেই। কিন্তু কোন প্রাকৃত? গৌড় অঞ্চল। গৌড়, এই যে চাঁপাইনবাবগঞ্জ, জি চাঁপাই, তাই না, জি চাঁপাই, নওগাঁ, জয়পুরহাট, হ্যাঁ এই অঞ্চল এবং পশ্চিমবঙ্গের এই কিছু এলাকা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গবেষণা করে সিদ্ধান্ত নিলেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড় অঞ্চলের যে গৌড়ীয় প্রাকৃত সেখান থেকে, এবং তার কথা অনেকে মেনে নিলেন। কিন্তু আরেকজন গবেষক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি মানলেন না। ডক্টর সুনীতি কুমার, তো বাংলা ভাষায় এই দুইজন গবেষক দুই মেরুতে অবস্থান করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তো সেইটি আমাদের বাংলা সাহিত্যের একটি বড় সমস্যা আমরা বলতে পারি। তবু আমাদের আসলে কিছু করার নেই, আমাদেরকে মনে রাখতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করলেন গৌড় অঞ্চলের গৌড়ীয় প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন প্রাকৃত থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। কিন্তু এই মতটার দ্বিমত পোষণ করলেন, গবেষণা করে তিনি সিদ্ধান্ত দেখালেন বা তার ফলাফলে তিনি জানালেন যে বাংলা ভাষার জন্ম হয়েছে মগধ অঞ্চলের মাগধী প্রাকৃত। ডক্টর সুনীতি। তো আমরা পরীক্ষায় যেভাবে আসবে আমাদেরকে সেভাবে উত্তর দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরীক্ষার প্রশ্ন হতে পারে শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে? মাগধী। উল্টা করে বলবে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। এই মতটি কে দিয়েছেন? এই মতবাদের প্রবক্তাকে? এই মতবাদটি কার? ডক্টর সুনীতি। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম, এই মতবাদটি কার? এই মতবাদের প্রবক্তাকে? এই মতবাদটি কে দিয়েছেন? এবং বাংলা ভাষা যারা ভাষাবিদ তারা এই দুই দলে বিভক্ত হয়ে গেছেন। পরের যারা আরো অনেক ভাষাবিদ, ডক্টর ইনামুল হক, মুনির চৌধুরী, মুফাজ্জল হায়দার চৌধুরী, হায়াত মাহমুদ, তাই না, জি এরা অনেকে ভাষাবিদ আছেন, তারা দুই দলে ভাগ হয়ে গেছেন। তবে আধুনিক সময়ে একটু বেশি মত পাচ্ছেন বা প্রাধান্য দেওয়া হচ্ছে ডক্টর সুনীতি কুমারের মতটাকে। কেন সেই ব্যাখ্যাটি আসলে আমি করব না, করতে গেলে অনেকে এটা বিরূপ অন্য ধারণা করবেন। শুধু জেনে রাখেন যে যদি কোনো মত না চাই, যদি কোনো মত না উল্লেখ থেকে বলে যে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে, তাহলে এই দুইটার যেটা থাকবে সেটাই উত্তর দেওয়া যাবে, যেটা থাকবে সেটাই উত্তর দেওয়া যাবে। কিন্তু যদি দুটাই থাকে একটা উত্তর দিতে হয়, সেক্ষেত্রে বেছে নেবেন মাগধী প্রাকৃত। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, কিছু কিছু জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। শহীদুল্লাহর মতে গৌড়ীয় প্রাকৃত, সুনীতির মতে মাগধী প্রাকৃত, বুঝলাম, কিন্তু কোনো মত উল্লেখ করেনি। তখন বলেছে যে বাংলা ভাষার জন্ম কোন প্রাকৃত থেকে। এই দুটোর মধ্যে তখন আমরা বেছে নিতে চাইলে আধুনিক বেশিরভাগ ভাষাবিদরা কি করেছেন? ডক্টর সুনীতি কুমারের মতটাকে সাপোর্ট করেছেন, ফলে মাগধী প্রাকৃত এই মতটাকেই যৌক্তিকভাবে গ্রহণ করবেন। জি, এখন এই যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হলো, কিন্তু সরাসরি না। আচ্ছা, এখন এই যে প্রাকৃত, এই প্রাকৃতকে আমরা বলছি, প্রাকৃত থেকে আমরা প্রধান দুটি প্রাকৃত, একটা মাগধী প্রাকৃত, আচ্ছা এপারে লিখি গৌড়ী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, আর এটার নাম কি মাগধী। যদিও বলছে আরো অনেক প্রাকৃত আছে, প্রধান প্রাকৃত দুইটা। তো মাগধী প্রাকৃত আর গৌড়ীয় প্রাকৃত, কিন্তু ডাইরেক্ট কিন্তু বাংলা আসেনি। গৌড়ীয় প্রাকৃতের পরবর্তী স্তরের নাম হলো গৌড়ীয় অপভ্রংশ। মাগধী প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কি? মাগধী
অপভ্রংশ। এরপরে বলা হয়েছে বঙ্গ কামরূপী, তারপরে বলা হয়েছে বাংলা। তো শিক্ষার্থী বন্ধুরা, গৌড়ীয় প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কি? গৌড়ীয় প্রাকৃতের পরবর্তী স্তরের নাম গৌড়ীয় অপভ্রংশ। গৌড়ীয় অপভ্রংশ। অপভ্রংশ, অপভ্রংশ মানে কি? ভ্রংশ মানে ভ্রষ্ট বা নষ্ট বা বিকৃত। ভ্রষ্ট মানে কি? ভ্রষ্ট মানে ভ্রংশ, ভ্রংশ মানে বিকৃত, নষ্ট। অর্থাৎ সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃত, মুখে মুখে চলতে চলতে একটা সময় এসে কি হয়ে গেল? কিছুটা নষ্ট হয়ে গেল, কিছুটা বিকৃত হয়ে গেল, কিছুটা ভ্রষ্ট হয়ে গেল। তখন সেই স্তরটি প্রাকৃতের স্তর, প্রাকৃত ভাষারই একটি বিকৃত স্তরের নাম কি? অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে পরবর্তীতে আবার অপভ্রংশ একটু মডিফাই হয়ে যুগের পরিবর্তন আর একটু অন্যরকম হয়ে নাম নিল বঙ্গ কামরূপী। এটির নাম হচ্ছে রূপ। আর বঙ্গ কামরূপী থেকে ভাষা জন্ম নিল বাংলা। একইভাবে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, তারপরে বঙ্গ কামরূপী, তারপরে বাংলা। বুঝতে পারলেন? অর্থাৎ মাগধী প্রাকৃত থেকে সরাসরি বাংলা না, মাগধী প্রাকৃতটা মানুষের মুখে বিকৃত হয়ে ভ্রষ্ট হয়ে নষ্ট হয়ে যে স্তর হলো তার নাম মাগধী অপভ্রংশ। আর মাগধী অপভ্রংশকে আর একটু পরবর্তীতে পরিশ্রুত করে মডিফাই করে বিবর্তিত করে একটি রূপ দেওয়া হলের নাম বঙ্গ কামরূপী, তারপরে বাংলা। তো আমরা এইভাবে যদি এবার প্রশ্নটি আসে যে প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কি? প্রাকৃত ভাষার পরবর্তী স্তরের নাম অপভ্রংশ। ভাষা প্রাকৃত, ভাষা কি? ভাষা প্রাকৃত, কিন্তু প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কি? অপভ্রংশ। তাহলে কোন স্তর থেকে বাংলার জন্ম? কোন স্তর? অপভ্রংশ। কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। কোন ভাষা থেকে? প্রাকৃত। কোন স্তর থেকে? অপভ্রংশ। কোন রূপ থেকে? বঙ্গ কামরূপী। প্রশ্ন হবে বাংলা ভাষার অব্যবহিত পূর্বের রূপের নাম কি? বাংলা ভাষার অব্যবহিত পূর্বের রূপের নাম, অব্যবহিত মানে জাস্ট বিফোর, বাংলার জাস্ট বিফোর। বঙ্গ কামরূপী, এটা কিন্তু ভাষা না, অর্থাৎ ওই প্রাকৃত ভাষারই একটা কি বিশেষ রূপ। ভাষাটি প্রাকৃত, বাংলার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে, কিন্তু কোন স্তর থেকে? অপভ্রংশ, প্রাকৃতের অপভ্রংশ স্তর। এবং কোন রূপ থেকে? রূপটির নাম হচ্ছে বঙ্গ কামরূপী। আর বঙ্গ কামরূপী এই রূপটা থেকে দুটি ভাষার জন্ম হয়েছে, একটি বাংলা, আর একটির নাম হলো অসমিয়া। ভারতের আসাম প্রদেশের ভাষা, ভারতের আসাম প্রদেশের ভাষা যে অসমিয়া, এই অসমীয়া ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে। বঙ্গ কামরূপীকে বলা হয় বাংলা ভাষার ভাই বা সহোদর বা ভাতৃস্থানীয় বা ভাতৃপ্রতিম ভাষা। লিখে নেন, প্রশ্ন হবে বাংলার ভাইকে? নিজের ভাই জানি না, চিনি না, বাংলার ভাই। জি, বাংলা ভাষার ভাইয়ের নাম কি বা ভাইকে? অসমিয়া। বাংলা ভাষার সহোদর ভাষার নাম কি? অসমিয়া। ভাতৃপ্রতিম ভাষা কোনটি? অসমিয়া। ভাতৃস্থানীয় ভাষা কোনটি? অসমিয়া। ভাই না বলে যদি বোন বলে, বোন। জি, তাহলে একই প্রাকৃত নামক মায়ের পেট থেকে, অপভ্রংশ নামক স্তর থেকে এবং বঙ্গ কামরূপী নামক রূপ থেকে জন্ম নিয়েছে বাংলা এবং অসমিয়া। আপনারা জানেন যে এই যে আসামের বিচ্ছিন্নতাবাদী, এরা কিন্তু বাংলার সাথে অনেক সময় রিলেটেড করা হয় এবং আসাম থেকে তালিকা করা হচ্ছে অনেককে যারা বাঙালি। আসাম থেকে বিতাড়িত করার এরকম হলো না মাঝখানে ইন্ডিয়াতে। কারণ কি? কারণ আসামের ভাষার সাথে বাংলা ভাষার কি অনেক মিল, কাজে বাঙালি না হয়েও অনেককেই কিন্তু বাঙালি হিসাবে তালিকা করা হচ্ছে। তো যাক, সেগুলো রাজনৈতিক কথায় আমরা ক্লাসে আমরা আসবো না।
এখন এই যে বাংলা ভাষার জন্ম হলো কত সালে? 650। বাংলা ভাষার জন্ম কত সালে? 650। কিন্তু আরেকজন বললেন যে না 650 না 950। আবার দ্বিমত, যে ওই যে দ্বিমত, ওই যে শুরু হলো দ্বিমত, এই দ্বিমত বাংলা ভাষায় আর অবসান হয়নি। এই দ্বিমতের আর অবসান হয়নি। বাংলা ভাষার জন্ম কত সালে? ডক্টর শহীদুল্লাহ বললেন 650 সালে। ডক্টর সুনীতি বললেন যে না, হবে না, 650 সালে না, 950 সালে। মানে দুটো মত, দুজন গবেষক এই ভাষার প্রশ্নে, ভাষার জন্মের প্রশ্নে আলাদা হয়ে গেছেন। যেহেতু তারা এক হননি, আমাদের আর কিছু করার নাই। আবার যদি নতুন কোনো ভাষাবিদ এদের চেয়েও বড় কেউ আসে, তাহলে এই দুটাকে হয়তো ম্যানেজ করে তৃতীয় কোনো মত মাঝামাঝি 750 বা 800 এমন যদি কেউ গবেষণা করে ভালো হয় আর কি। তা আপাতত আমরা দুটো মত জেনে রাখবো। ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কত সালে? 650। ডক্টর সুনীতির মতে বাংলা ভাষার জন্ম কত সালে? 950। উল্টা করে বলতে পারে 650 সালে বাংলার জন্ম, এই মতটি কার? শহীদুল্লাহ। 950 সালে বাংলার জন্ম, এই মতের প্রবক্তা কে? সুনীতি। আর 650 সালে শহীদুল্লাহ, 950 সালে সুনীতি কুমার। এই 650 সালকে বলা হয় সপ্তম শতক। কি বলা হয়? সপ্তম শতক। আর 950 সালকে বলা হয় দশম শতক। জি, 650 সালকে কি বলা হয়? সপ্তম শতক, সপ্তম। আর 950 সালকে বলা হয় দশম। না, স থাকলে 6 না, সাদ্দাম হোসেন সপ্তম শতক, সপ্তম। হ্যাঁ পারভেজ, অনেকটা ওরকমই। আমি ওই উদাহরণটা দিতে চাচ্ছি না, কারণ বুঝেন না, রাজনৈতিক কথাবার্তা বলতে চাচ্ছে না, যেহেতু ওপেন ক্লাস। এগুলি আবার কেউ রেকর্ড করে ছেড়ে দিল, তাই না? তো স্টুডেন্টদের 12টা বাজেছে, ঠিকই বলেছেন। আপনাদের তথ্য অনেক বেশি কষ্ট করে পড়তে হচ্ছে, মনে রাখতে হচ্ছে। একজন হলে একটা তথ্য। তো ডক্টর শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্য 650 সালে কত শতকে? সপ্তম শতক। ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার জন্ম 950 সালে কত শতকে? দশম শতক। তাহলে এই যে 650 বা 950 সালে বাংলার জন্ম, এইখান থেকে আজকে এই যে কত সাল? 2021 সাল, তাই না? তাহলে বাংলা ভাষার জন্ম 650 বা 950 থেকে শুরু হয়ে এই যে বাংলা ভাষা 2021, আমাদের এইটুকুই তো পড়া। জি, আমাদের বিসিএস এর সাহিত্য পড়া কোনটুকু? এই মাত্র কয়েকশো বছর। জি, তাহলে আমরা কিন্তু এই আমাদের যে বিসিএস বা জবের যত পরীক্ষা আছে, সেখান থেকে আমাদের পড়তে হবে এই 650 বা 950 থেকে 2021 সাল পর্যন্ত বাংলা ভাষা এবং সাহিত্যের কি কি ঘটনা ঘটেছে, কি কি লেখক, কি কি গ্রন্থ, কি কি চরিত্র, কি কি উক্তি, কি কি, তাই না, পত্রপত্রিকা, কোন কোন ছদ্মনাম উপাধি, এই বিষয়গুলিতে আমাদের পড়া। জি, তো এই যে বাংলা ভাষা বা সাহিত্য, আমরা এটাকে বলছি হাজার বছরের বাংলা। কি বলছি? বাংলা ভাষাকে আমরা কি বলছি? হাজার বছরের বা হাজার বছরের চেয়েও বেশি, প্রায় 1500 বছর মতো বয়স হতে চললো যদি 650 ধরি, আর 950 ধরলে 1000 বছরের বেশি। তো এই হচ্ছে আমাদের বাংলা ভাষা। এখন এই বাংলা ভাষাকে 3টি যুগে ভাগ করা হয়েছে। কয়টি যুগ? 3টি যুগ। একটি যুগের নাম হলো প্রাচীন যুগ, একটি যুগের নাম হলো মধ্যযুগ, আর একটি যুগের নাম হলো আধুনিক যুগ। বাংলা ভাষা বা সাহিত্যের যুগ কয়টি? বাংলা ভাষা বা সাহিত্যের যুগ কয়টি? 3টি। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আচ্ছা, আমরা বাংলা ভাষার জন্ম বললাম 650 বা 950। বাংলা সাহিত্যের জন্ম কখন? কে বলতে পারবেন?
দেখি কেউ বাংলা ভাষার জন্ম 650 বা 950। তো বাংলা সাহিত্যের জন্ম কখন বলেন তো? সাহিত্যের জন্ম সেম টু সেম, মানে সেম সেম। জি, বাংলা ভাষার জন্মও যা, বাংলা সাহিত্যের জন্মও তা। বাংলা ভাষা এবং সাহিত্য দুটো এক সময় মনে করা হয় চর্যাপদ। চর্যাপদ দিয়েই বাংলা ভাষা, চর্যাপদ দিয়েই কি বাংলা সাহিত্য। থ্যাংক ইউ জারিফ। হ্যাঁ, তাহলে বাংলা ভাষার জন্ম যা, প্রশ্ন যদি ঘুরিতে বাংলা সাহিত্যের জন্ম, তাও কি আমরা একই উত্তর দেবো, ঠিক আছে? তো এই যে বাংলা ভাষা বা সাহিত্যকে, বাংলা ভাষাও 3 ভাগে ভাগ করা হয়েছে, বাংলা সাহিত্যও 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের ব্যাপ্তিকাল 650 বা 950 থেকে 1200। মধ্যযুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1800। আধুনিক যুগের ব্যাপ্তিকাল 1801 থেকে প্রাচীন যুগ 650 থেকে 1200 বা 950 থেকে 1200। ডক্টর শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, ডক্টর সুনীতির মতে 950 থেকে 1200। যদি কোনো মত উল্লেখ না থাকে তাহলে দুটার যেটা থাকবে সেটাই উত্তর দিতে পারবেন, যেটা থাকবে সেটাই। কোনো মত উল্লেখ করেনি, দুটোই আছে, দুটোই, সেই ক্ষেত্রে 950। আবার বলছি, দুটো মত যদি উল্লেখ করে, শহীদুল্লাহর মতে 650 থেকে 1200, সুনীতির মতে 950 থেকে 1200, উল্লেখ করেনি বাংলা ভাষা ভাষা প্রাচীন যুগ কোনটি, তাহলে দুইটার যেটা থাকবে সেটাই উত্তর দিবেন। কিন্তু দুটাই আছে, একটা উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কোনটা উত্তর দেব? 950 থেকে 1200। আচ্ছা, নুসরাত নাইস একটা প্রশ্ন করেছে, সাহিত্য কাকে বলে? সাহিত্য কাকে বলে? আসলে সাহিত্যের একদম স্পেসিফিক কোনো সংজ্ঞা নাই নুসরাত। সাহিত্য এমন একটা জিনিস, একদম নির্দিষ্ট করে স্পেসিফিক করে সাহিত্যের সংজ্ঞা কেউ দেয়নি। তারপরে বলা হয় যে সাহিত্য শহীদ যোগ জ। সাহিত্যের বিশ্লেষণ কি? শহীদ যোগ জ বা স্ন। সাহিত্য শহীদ যোগ জ বা স্ন। মানুষের জীবনের সাথে সম্পর্কিত সকল কিছুই সাহিত্য। মানুষের জীবনের সাথে সম্পর্কিত সকল কিছুই কি সাহিত্য। আপনি মঙ্গল গ্রহ নিয়ে উপন্যাস লিখছেন, তাও সাহিত্য। কেন? মানুষই তো ভাবছে, মঙ্গল গ্রহ নিয়ে মানুষই তো ভাবছে। মানুষের সাথে যা কিছু সম্পর্কিত, যা কিছু, সবই সাহিত্য। হ্যাঁ, এখন এই সাহিত্যের ধারা আলাদা। প্রধান ধারা আমাদের রূপ আমাদের আলোচনায় দেখবেন। আমরা যে সাহিত্যের কোর্স প্ল্যানটা দিয়েছি, কোর্স প্ল্যান দেখবেন, ওখানে আমাদের আলোচনা আছে। এই সাহিত্যের রূপ দুইটা, একটা গদ্য রূপ আর একটা পদ্য রূপ। এই গদ্য রূপের মধ্যে আবার অনেক কিছু আছে, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, তাই না, জীবনী, স্মৃতিকথা, ভ্রমণ সাহিত্য। যে আবার পদ্য রূপের মধ্যে আছে মহাকাব্য, গীতিকাব্য, নাট্যকাব্য, ঠিক আছে, তারপরে সনেট ইত্যাদি। এগুলো ভাগ। সাহিত্য কি? ওই যে বললাম, মানুষের জীবনের সাথে সম্পর্কিত সকল কিছুই কি সাহিত্য। মুদাসসির আলম, আল্লাহ জানে কি নাম, সীমান্ত, তুই আগে বল যে ব্যাকরণ সাহিত্যের মিল কি, পার্থক্য আমি পরে বলছি। তুমি আগে আমাকে কমেন্টসে জানাও যে ব্যাকরণের সাহিত্যের মধ্যে মিল কি, তারপর আমি তোমাকে পার্থক্যটা বোঝাচ্ছি। স্যার সাহিত্য কেন বুঝবেন না স্যার? রাকিব হাসান স্যার, তাহলে কি সাহিত্য বুঝবো না স্যার? কেন বুঝবেন না? আমি তো বুঝালাম আপনাকে যে মানুষের জীবনের সাথে সম্পর্কিত সবকিছুই সাহিত্য। আর আপনি কিভাবে বুঝবেন? সাধারণ জ্ঞানের মতো করে, যে পানিপথের যুদ্ধ কত সালে? 1761 সালে। পলাশীর যুদ্ধ কত সালে? 1757 সালে। বক্তের যুদ্ধ কত সালে? বক্সারের যুদ্ধ। এইভাবে বুঝবেন? বাংলা সাহিত্য কি আপনি ওইভাবে বুঝবেন? তাহলে তো আপনি সাহিত্য বোঝার মানে চিন্তা করাও যাবে না, মানে সাহিত্য বুঝতে চাওয়ারও বয়স হয়নি আপনার। সাহিত্যকে আপনি তো জেনারেল নলেজের মতো করে বুঝতে চাইলে হবে না। আমি তো বুঝালাম যে সাহিত্য কি? সাহিত্য হচ্ছে মানুষের জীবনের সাথে সম্পর্কিত সবকিছুই কি সাহিত্য।
জি সীমান্ত, বাংলা ভাষার সাহিত্য একই সাথে, সেম টু সেম। পৃথিবীর অনেক ভাষায় আলাদা, অনেক ভাষায় ভাষা আগে সাহিত্য পরে, বাংলা ভাষায় সাহিত্য আর ভাষা একদম সেম টু সেম। তবে ব্যাকরণ তো অবশ্যই, ব্যাকরণের সাহিত্য তো আপনি আবার বলছেন ভাষা আর সাহিত্য, আপনার মাথায় প্রবলেম আছে। আপনি একবার লিখলেন ব্যাকরণের সাহিত্য, আবার এখন লিখছেন ভাষা আগে না ব্যাকরণ আগে, মানে আপনি যে কি জানতে চান আমি একটা নির্দিষ্ট করে প্রশ্ন করেন ভাই। প্রথম প্রশ্ন করলেন ব্যাকরণের সাহিত্যের মধ্যে পার্থক্য কী, তারপরে আবার বলছেন যে ভাষা আগে না সাহিত্য আগে, আবার বলছেন ভাষা আগে না ব্যাকরণ আগে, মানে আপনি যে কি জানতে চান আসলে আপনি নিজে জানেন না। জি ব্যাকরণ অনেক পরে, ভাষা অনেক আগে, ব্যাকরণ অনেক পরে। জি ব্যাকরণ অনেক পরে। ভাষা প্রথমে সৃষ্টি হয়েছে, মানুষ ভাষায় কথা বলেছে, তারপর ব্যাকরণ এসেছে কি ভাষাকে। কিন্তু সাহিত্য, বাংলা ভাষার সাহিত্যের জন্ম একই সাথে, 650 সালে বাংলা ভাষার জন্ম, 650 সালে বাংলা কি সাহিত্যের জন্ম। জি বাংলা ভাষার সাহিত্যের জন্ম একই সালে। যদি আপনার দ্বিমত থাকে তাহলে আপনার গবেষণা করে প্রমাণ করতে হবে। ভাষাবিদরা গবেষণা করে বের করেছেন যে বাংলা ভাষার সাহিত্যের জন্ম একই সময়, আর ব্যাকরণের জন্ম অনেক পরে। ব্যাকরণের জন্ম অনেক পরে। জি আচ্ছা, এখন বাংলা ভাষার প্রাচীন যুগ বললাম, দুটো থাকলে মত চাইলে মত অনুযায়ী দিব, আর যদি মত না থাকে 950 থেকে 1200, এটি আমরা উত্তর দিব। তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এর বাইরে কোনো যুগের নাম কি আপনারা শুনেছেন শিক্ষার্থী বন্ধুরা? এই তিনটা যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, এর বাইরে কোনো যুগের নাম কি আপনাদের জানা আছে? থাকলে একটু কমেন্টস করেন তো। আমি তিনটা যুগ বলছি আমরা, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। অন্ধকার যুগ বলে একটা যুগের নাম শুনেননি? অন্ধকার যুগ, আচ্ছা তাহলে অন্ধকার যুগ যদি আমরা বলি তাহলে যুগ কি তিনটা না চারটা? তাহলে একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা অন্ধকার যুগ, একটা আধুনিক যুগ। তাহলে যুগ কি তিনটা নাকি চারটা? কি বলবেন, কি বলবেন, যুগ তিনটা না চারটা? কেউ কেউ লিখছে উত্তর আধুনিক যুগ, না এখনো আসেনি যে ভাই। আপনি তো অতি আধুনিক, যে উত্তর আধুনিক যুগ আপনি পাইলেন কই? ভবিষ্যতে আসবে, তাতে বাচ্চা কয়টা? চারটা, তার তিনটা দেখছে, আরেকটা ভবিষ্যতে আসবে, এটা তো হবে না। আচ্ছা তাহলে বাংলা ভাষার যুগ হচ্ছে তিনটা, প্রাচীন যুগ, মধ্য, আধুনিক। তাহলে অন্ধকার যুগ কোনো যুগ না, অন্ধকার যুগ কোনো যুগ না। কি তাহলে? যুগেরই একটা অংশ। মধ্যযুগের, এই যে মধ্যযুগ, এই মধ্যযুগের একটি অংশ, প্রথম 150 বছর, এই সময়কে নাম দেওয়া হয়েছে অন্ধকার যুগ। তাহলে অন্ধকার যুগ আসলে যুগ না, আসলে এটার নাম হওয়া উচিত ছিল অন্ধকার উপযুগ। এটার নাম হওয়া উচিত ছিল কি অন্ধকার উপযুগ। অন্ধকার উপযুগ, যুগের যে অংশ তাকে যুগ বলার কথা না, কিন্তু কোন একটা অজানা কারণে এটার নাম পড়ে গেছে অন্ধকার যুগ। আমি আবার বলছি, অন্ধকার যুগ যদি যুগ হতো তাহলে আপনাকে বলা লাগতো যুগ চারটা, কিন্তু আমরা বলছি অন্ধকার যুগ, কিন্তু আসলে এটা অন্ধকার উপযুগ, যুগের, মধ্যযুগের একটি অংশ। তাহলে মধ্যযুগের প্রথম 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। ক্লিয়ার? কত থেকে কত? 1201 থেকে 1350। 1201 থেকে অন্ধকার যুগের ব্যাপ্তিকাল নিচের কোনটি? অন্ধকার যুগের ব্যাপ্তিকাল নিচের কোনটি? আবু সাইদ ফকির 43 বিসিএস হলে আপনিও বেঁচে থাকবেন, আল্লাহ বাঁচাইলে আমিও বেঁচে থাকবো, তখন দেখবেন। জি আবু সাইদ, আপনাকে বলছি 43 বিসিএস তো অতি দ্রুতই, তাহলে এই পরীক্ষাতে প্রমাণ হবে যে আসলেই
জি বুঝেন নাই? জি, আপনি তো 43 BCS পর্যন্ত যদি বেঁচে থাকেন, আমিও থাকবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ফ্যাক্ট কি। জি, করোনা ব্যাকরণ থেকে প্রশ্ন হবে নাকি? জি দেখবেন, করোনা ব্যাকরণ থেকে প্রশ্ন হওয়ার মতো কিচ্ছু নাই। করোনা ব্যাকরণ থেকে প্রশ্ন হওয়ার মতো কোনো জায়গায় নাই, তো কেমনে হবে বলেন? প্রশ্ন হওয়ার জন্য তো কোনো স্পেস থাকতে হবে। আপনি সন্ধির টপিকটা একটু পড়ে দেখেন তো, সন্ধি টপিকটা একটু পড়ে দেখেন, প্রত্যয় চ্যাপ্টারটা একটু পড়ে দেখেন। প্রশ্ন করতে হলে তো ভাই ওখানে প্রশ্ন করার মতো কিছু মাল সামানা থাকতে হবে, তো কিছুই নাই। প্রশ্ন কি ঘোড়ার ডিম থেকে হবে? আচ্ছা, আসবে দ্বিতীয় অন্ধকার কোনটি? বিশেষ রিটেন পরীক্ষার্থী যারা, বিশেষ রিটেন পরীক্ষার্থী যারা, তাদের জন্য বলছি বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ কোনটি? বলেন, কে বলবেন দ্বিতীয় অন্ধকার? দেখি কে আছেন। বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার জানেন? জি, বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার বলা হয়, হ্যাঁ, ফারজানা আঁখি। থ্যাংক ইউ। 1760 থেকে 1860। বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার না জারি 1500 থেকে 1600 না বাবা, বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার। মধ্যযুগের শেষ কবি কে জানেন? ভারতচন্দ্র। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র মৃত্যুবরণ করেছেন 1760 সালে। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর, যার মৃত্যু 1760 সালে মৃত্যুবরণ করলেন, মধ্যযুগের শেষ কবি। আর আধুনিক যুগের অন্যতম কবি রবীন্দ্রনাথ জন্মালেন 1861। 1861 সালে রবীন্দ্রনাথ জন্মালেন, তার আগের বছর 1860। মধ্যযুগের শেষ কবির মৃত্যু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের এই পূর্ব সাল পর্যন্ত বাংলা সাহিত্যের যে 100 বছর, এই 100 বছরকে বলা হয় দ্বিতীয় অন্ধকার। 1760 থেকে 1860। আসবে বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ নিচের কোনটি? বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকার। এই যে মধ্যযুগের অন্যতম বা শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মারা গেলেন, তার মৃত্যুর পর রবীন্দ্রনাথের জন্ম সাল 61 পূর্ব বছর অর্থাৎ 1860। এই 100 বছর দ্বিতীয় অন্ধকার। কেন দ্বিতীয় অন্ধকার? ওই যে প্রথম অন্ধকার যে কারণে, প্রথম অন্ধকার যে কারণে, সে একই কারণে দ্বিতীয় অন্ধকার। উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি। প্রথম অন্ধকার কারণটা একই, অন্ধকার যুগ কেন? প্রথম অন্ধকার যুগ যে কারণে, দ্বিতীয় অন্ধকার যুগও কি একই কারণে। জি ক্লিয়ার? তাহলে আমরা বলছিলাম যে বাংলার অন্ধকার যুগ কেন, অন্ধকার যুগ কেন, এর উত্তর কি? এর উত্তর হচ্ছে এই সময় বাংলা ভাষায় উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি। উল্লেখযোগ্য। এখন অনেকে আবার উল্লেখযোগ্য না দিয়ে অপশনে শুরুতে দিবে এ যুগে কোনো সাহিত্য রচিত হয়নি। এবার আপনি কিন্তু মেরেছেন ঝাঁপ। অন্ধকার যুগ কেন? এ যুগে কোনো সাহিত্য রচিত হয়নি না, ভুয়া কথা। সাহিত্য রচিত হয়নি এজন্য অন্ধকার যুগ না, অন্ধকার যুগে সাহিত্য রচিত হয়েছে। তাহলে কি বলতে হবে উত্তর? সাহিত্য রচিত হয়নি না, কি বলতে হবে? উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বা মানসম্মত কোনো সাহিত্য রচিত হয়নি। হ্যাঁ রুবেল আলম, সেই জন্যই তো আমরা রচিত হয়নি বলতে পারবো না। শূন্য পুরাণ, শেখ সুবোধা, এগুলো রচিত হয়েছে বলেই তো কি আমরা অন্ধকার যুগে কোনো সাহিত্য রচিত হয়নি এটা আমরা বলতে পারবো না। আবু সাইদ ফকির, আপনার সাথে আমি আর তর্ক করতে চাই না, কুতর্কে আমি যেতেই চাই না। জি, আপনি ভালো লাগলে ওনার কথা ফলো করবেন। জি প্লিজ। আবু সাইদ ফকির উনি কি বলেছেন, ওনার সাথে আমি তর্ক করতে চাই না। এবং আপনি যা ভালো লাগবে, জি আপনি যাকে ভালো লাগবে, যার কথা ভালো লাগবে তার কথা ফলো করবেন। জি, উনি কেন বলেছেন এটা, দ্যাট ইজ হিজ খুশখুশ, এটা তার ব্যাপার, তার অভিমত। জি, তিনি কেন বলেছেন এটা তিনি ভালো জানেন। আপনি তাকে ফলো করতে চাইলে তাকে ফলো করবেন। জি, এতে আমার বিধিনিষেধ নাই। জি, কারণ উনি কেন বলেছেন এই উত্তর তো আমি দিতে পারবো না। জি, আমি বলছি যে ওই নতুন ব্যাকরণ কোনো ব্যাকরণই না। নতুন যে ব্যাকরণ, এটি কোনো ব্যাকরণই না, এটা করোনা ব্যাকরণ
এটা দ্বারা শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যাকরণ টিকবে না। এই ব্যাকরণ অচিরেই কি হবে, 1-2 বছরের মধ্যে এই ব্যাকরণ থাকবে না। জি, তো আমরা যেটি বলছিলাম যে এই যে অন্ধকার যুগ আমরা বলছি, তাহলে আমরা বলছি যে আসলে এই যুগে সাহিত্য রচিত হয়নি, এই কথাটি আমরা বলতে পারবো না। আমরা এটা বলছি যে এই যুগে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কোনো সাহিত্য রচিত হয়নি। তার মানে অগুরুত্বপূর্ণ সাহিত্য রচিত হয়েছে, এবং এটি কিন্তু পরীক্ষায় আসবে। নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য? নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য? কোনটি অন্ধকার যুগের সাহিত্য? তাহলে অন্ধকার যুগের সাহিত্যগুলো একটু দেখবেন যে একটির নাম কি, অন্ধকার যুগের একটি সাহিত্য হচ্ছে কি, শূন্য পুরাণ। শিক্ষার্থী বন্ধুরা লিখে নেন, শূন্য পুরাণ। একটির নাম হলো শেখ শুভদয়া। শূন্য পুরাণ, শেখ শুভদয়া। তাই নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্য? শূন্য পুরাণ, শেখ শুভদয়া। শূন্য পুরাণ রচয়িতাকে রামাই পণ্ডিত। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত, রামাই পণ্ডিত। জি, শেখ শুভদয়ার রচয়িতাকে হলায়ুদ মিশ্র, হলায়ুদ মিশ্র। এখন প্রশ্ন হতে পারে, নিচের কে অন্ধকার যুগের সাহিত্যিক? নিচের কে অন্ধকার যুগের সাহিত্যিক? তাহলে অন্ধকার যুগের সাহিত্যিক কে? রামাই পণ্ডিত, হলায়ুদ মিশ্র। রামাই পণ্ডিত রচিত সাহিত্য কোনটি? শূন্য পুরাণ। শূন্য পুরাণের রচয়িতাকে রামাই পণ্ডিত। শেখ শুভদয়া রচয়িতাকে হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র রচিত সাহিত্য কোনটি? শেখ শুভদয়া। আচ্ছা, রামাই পণ্ডিত তো শূন্য পুরাণ লিখেছেন, তবে শূন্য পুরাণের মধ্যে একটি বিশেষ কবিতা আছে, বিশেষ কবিতাংশ। এটির একটু আলাদা বিশেষত্ব আছে। এইটির নাম হচ্ছে নিরঞ্জনের উষ্মা। একটু লিখে নেন, নিরঞ্জনের কি উষ্মা। জি, শূন্য পুরাণ রামাই পণ্ডিত রচিত একটি গ্রন্থ, আর এই গ্রন্থে একটি বিশেষ স্পেশাল একটি কবিতা আছে। এই কবিতাটার নাম নিরঞ্জনের উষ্মা, যেটি অনেক সময় চাইতে পারে যে রচয়িতাকে রামাই পণ্ডিত। নিরঞ্জনের উষ্মা কার লেখা? রামাই পণ্ডিত। বা রামাই পণ্ডিত রচিত গ্রন্থ বা রামাই পণ্ডিতের রচনা কোনটি? শূন্য পুরাণ প্লাস নিরঞ্জনের উষ্মা। উষ্মা মানে রাগ, উষ্মা মানে কি? রাগ, ক্ষোভ। তিনি আমার প্রতি উষ্মা প্রকাশ করেছেন। নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা, নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা, ঈশ্বর, প্রভু আল্লাহ। জি, নিরঞ্জনের উষ্মা মানে কি? সৃষ্টিকর্তার রাগ, স্রষ্টার রাগ। আচ্ছা, আর এই যে নিরঞ্জনের উষ্মা কিংবা শূন্য পুরাণ কিংবা শেখ শুভদয়া, এগুলো মধ্যযুগের সাহিত্য। তো কি জাতীয় সাহিত্য? শূন্য পুরাণ কি জাতীয় সাহিত্য? শেখ শুভদয়া কি জাতীয় সাহিত্য? অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সাহিত্যগুলির নাম হচ্ছে চম্পু কাব্য। কি কাব্য? জি, চম্পু কাব্য। লিখে নেন, চম্পু কাব্য। চম্পু কাব্য। নিরঞ্জনের উষ্মা, শূন্য পুরাণ, শেখ শুভদয়া, এগুলি কি জাতীয় রচনা? কি জাতীয়? চম্পু কাব্য। চম্পু কাব্য কি? ওই যে কাব্য অনেক রকম আছে, গীতিকাব্য, নীতিকাব্য, তাই না, সনেট, হ্যাঁ, এরকম অনেক কাব্যের অনেক ভাগ আছে না, আখ্যান কাব্য, নাট্যকাব্য। জি, চম্পু কাব্য কি? লেখেন। পরে আবার ওই যে বললাম, যেহেতু আমাদের এটি একটু কোর্স, অর্থাৎ আমরা 43 সালে শেষ করবো, কাজে যে কথাগুলো বলে যাব পরে কিন্তু আর আমরা ব্যাক করতে পারবো না, তাই না? আমরা হয়তো পরীক্ষা নিলাম, মডেল টেস্ট নিব তো একটা, ঠিক আছে? আর যেদিন যেটা পড়া হয়ে যাবে পরের দিন গিয়েই কিন্তু কি পরীক্ষা হবে। তো পরীক্ষার কথাটা আমি আজকে ওপেন বলছি না, আমরা আগামী দিন সিক্রেট গ্রুপে ঢুকে ইনশাল্লাহ বলবো, ঠিক আছে? সিক্রেট গ্রুপে আগামী দিন শুধু সিক্রেট গ্রুপে ক্লাস নিব, ঠিক আছে? নিয়ে আমরা পরীক্ষার ব্যাপারে আমি আপনাদের ব্রিফ করবো। জি, তো চম্পু কাব্য কি? লেখেন, গদ্য পদ্য মিশ্রিত সাহিত্যকে বলা হয়। মধ্যযুগের
গদ্য পদ্য মিশ্রিত সাহিত্যকে বলা হয় চম্পু কাব্য। তার চম্পু কাব্য মানে আসলে শুধু কাব্য না, কাব্যের সাথে গদ্য মিশানো, মাঝে মাঝে একটু করে গদ্য, তারপর কবিতা, আবার একটু করে গদ্য, আবার কবিতা। তাহলে মধ্যযুগে গদ্যে পদ্যে মিশ্রিত সাহিত্যকে বলা হয় চম্পু কাব্য। গদ্যে পদ্যে মিশ্রিত সাহিত্যকে বলা হয় চম্পু কাব্য। লিখে নেন নিচের কোনটি চম্পু কাব্য বা চম্পু কাব্যের দৃষ্টান্ত? তাহলে ওই যে নিরঞ্জনের উষ্মা, শূন্য পুরাণ, শেখ সুবোধায়। চম্পু কাব্য লিখেছেন কে? তো কে? যে রামায় পণ্ডিত, হলাদ মিশ্র। ঠিক আছে। আর দ্বিতীয় অন্ধকার যুগ, যেটা দ্বিতীয় অন্ধকার, সে যুগেও কবি সাহিত্যে কিন্তু ছিলেন। বড় কবি হয়তো ছিলেন না, কিন্তু ছোটখাটো ঈশ্বরচন্দ্র গুপ্ত, যুগ সন্ধিক্ষণের কবি যাকে বলছি, খুব বড় মাপের কবি না, কিন্তু ওই যে অন্ধকার যুগে সাহিত্য লিখেছেন। দ্বিতীয় অন্ধকার যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। রবীন্দ্রনাথের যিনি গুরু, বিহারীলাল। রবীন্দ্রনাথের গুরুর নাম কি? বিহারীলাল। রবীন্দ্রনাথ যাকে ভোরের পাখি উপাধি দিয়েছেন, ভোরের পাখি। আধুনিক যুগ শুরু হওয়ার ওই সময়টাতে তিনি সাহিত্য লিখেছেন। তো এই ধরনের কবিরা দ্বিতীয় অন্ধকার যুগের সাহিত্যিক বা যুগ সন্ধিক্ষণ। বাংলা সাহিত্যের কি যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিকাল কোনটি? 1760 থেকে 1860। যাকে আমরা যুগ সন্ধিক্ষণ বলছি সেটিকে কেউ কেউ বলছেন দ্বিতীয় অন্ধকার। মনে থাকবে, দ্বিতীয় অন্ধকার যুগ বা যুগ সন্ধিক্ষণ 1760 থেকে 1860। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের মৃত্যুর থেকে রবীন্দ্রনাথের জন্মের পূর্ব পর্যন্ত 100 বছর বাংলা সাহিত্যে দ্বিতীয় অন্ধকার বা যুগ সন্ধিক্ষণ। আচ্ছা, তো আমরা এই যুগগুলোকে আমরা ভাগ করব, আলোচনা করব ভাগ করে। তো আজকে আমরা প্রথম ক্লাসে খুব বেশি কথা বলতে চাই না, তবে একটু কথা জানিয়ে রাখি যে প্রাচীন যুগের কোনো ভাগ নেই। প্রাচীন যুগের কোনো ভাগ নেই। প্রাচীন যুগ কি? প্রাচীন যুগ এবং প্রাচীন যুগ নিয়ে আমরা অনেক কথা বলবো, কারণ প্রাচীন যুগ থেকে প্রিলিমিনারিতে 2টি প্রশ্ন থাকবে। প্রাচীন যুগ থেকে প্রশ্ন থাকবে 2টি, মধ্যযুগ থেকে প্রশ্ন থাকবে 3টি বা 4টি, বুঝলেন? সাধারণত 3টি থাকে এরকম। আর আধুনিক যুগ থেকে 15টি কোশ্চেন। মোট সাহিত্যের মার্ক কত? 20। নিশ্চয়ই আপনারা জানেন, তবে একটু আমার দায়িত্ব প্রথম ক্লাস একটু এবার করা, যে আমাদের ব্যাকরণ এবং সাহিত্য বাংলায় মোট প্রশ্ন কত? 35 নম্বরের। বাংলায় মোট প্রশ্ন কত নম্বরের? 35 নম্বরের। এর মধ্যে ব্যাকরণ থেকে থাকবে 15 এবং সাহিত্য থেকে থাকবে 20। এই 20-এর মধ্যে প্রাচীন যুগ থেকে 2টি প্রশ্ন থাকবে, মধ্যযুগ থেকে 3টি প্রশ্ন থাকবে এবং আধুনিক যুগ থেকে প্রশ্ন থাকবে 15টি। তো আমরা ইনশাল্লাহ প্রাচীন যুগ মধ্যযুগ থেকে যে তথ্যগুলো দিব সেগুলো আপনারা পরীক্ষায় আমরা প্রশ্ন কমন পাবো আশা করছি। তো প্রাচীন যুগের কোনো ভাগটাগ নেই। মধ্যযুগটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটির নাম হচ্ছে চৈতন্য যুগ, একটির নাম হচ্ছে চৈতন্য পূর্ব যুগ, আরেকটির নাম হলো চৈতন্য পরবর্তী যুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে কার নামে নামকরণ করা হয়েছে? বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। কার নামে? চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব। কে এই ভদ্রলোক? সাহিত্যিক? তাহলে কি রাজা বাদশাহ, রাজনীতিবিদ? কে? ধর্মপ্রচারক। ধর্মপ্রচারক কোন ধর্ম? বৈষ্ণব ধর্ম। জি, এই বৈষ্ণব ধর্মের জনক শ্রী চৈতন্যদেবের নামে বাংলা সাহিত্যের মধ্যযুগের নামকরণ করা হয়েছে। কেন? সেই কারণ আমরা আজকে আর বললাম যে আজকে যেহেতু প্রথম ক্লাস, ওপেন ক্লাস, খুব বেশি চাপ আপনাদের সৃষ্টি করতে চাই না আমি। কেন? এবং একটি প্রশ্ন হবে, কোন ব্যক্তি একচরণ সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান লাভ করেছেন? কে একচরণ সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন? সে হচ্ছে শ্রী চৈতন্যদেব। তিনি সাহিত্য লেখেননি, সাহিত্যিক না, তবু সাহিত্যের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা। আরেকটি প্রশ্ন, কোন কে বাংলা ভাষায় সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেন? 2টা প্রশ্ন 2 রকম। কে সাহিত্য না লিখেও, কে একচরণ সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন? শ্রী চৈতন্যদেব। আর কে বাংলা ভাষায় একচরণ সাহিত্য না লিখেও, বাংলা ভাষায় না লিখেও মানে অন্য ভাষায় লিখেছেন, তিনি হচ্ছেন কে? বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, যিনি বাংলা ভাষায় কবিতা লেখেননি, কবিতা লিখছেন ব্রজবুলি ভাষায়, কবিতা লিখছেন মৈথিলি ভাষায়, কিন্তু বাংলা সাহিত্যে তার স্থান। তো বাংলা ভাষায় সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যে স্থান লাভ করেছেন কে?
বিদ্যাপতি। আর কোনো সাহিত্যই লেখেননি, কোনো সাহিত্যই না লিখেও যিনি স্থান লাভ করেছেন মানুষের সাথে, তার নাম শ্রী চৈতন্যদেব। তো কেন, কারণ কি, তাই না, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করবো আগামী দিন। কিন্তু তার নামে বাংলা সাহিত্যের মধ্যযুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে চৈতন্য যুগ, একটি চৈতন্য পূর্ব যুগ, একটি হলো চৈতন্য পরবর্তী যুগ। আবার এই যে আমাদের যে আধুনিক যুগ, এই আধুনিক যুগটাকেও নামকরণ করা হয়েছে কার নামে? রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক যুগটাকে, বাংলা সাহিত্যের আধুনিক যুগটাকে কার নামে নামকরণ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। এবং একইভাবে রবীন্দ্র যুগ, একটি হলো রবীন্দ্র পূর্ব যুগ, আরেকটি নাম হলো রবীন্দ্র পরবর্তী যুগ। জি, তো রবীন্দ্রনাথের নামে কেন নামকরণ করা হয়েছে ব্যাখ্যার তো দরকার নেই, কারণ বুঝতেই পারছেন যে রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথই, বাংলার সাথে একমাত্র কবি যে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষায় হাজার হাজার লক্ষ লক্ষ সাহিত্যিকের ভিড়ে একমাত্র সাহিত্যিক যিনি কি নোবেল পুরস্কার অর্জন করেছেন, তো তার নামে বাংলা সাহিত্যের আধুনিক যুগটাকে নামকরণ করা হয়েছে। এটি খুব সঙ্গত কারণ। তো আধুনিক যুগকে ভাগ করা হয়েছে রবীন্দ্র যুগ, রবীন্দ্র পূর্ব যুগ, রবীন্দ্র পরবর্তী যুগ। মধ্যযুগটাকে নামকরণ করা হয়েছে চৈতন্য যুগ, চৈতন্য পূর্ব যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। তবে এই যে যেটা রবীন্দ্র পূর্ব যুগ, এই যুগটাকে আবার নাম দেওয়া হয়েছে ক্লাসিক যুগ। বাংলা সাহিত্যের কি যুগ? ক্লাসিক যুগ। রবীন্দ্র যুগটাকে বাংলা সাহিত্যে বলা হয় রোমান্টিক যুগ। কি যুগ? রোমান্টিক। আর রবীন্দ্র পরবর্তী যুগটাকে বাংলা সাহিত্যে বলা হয় এন্টি রোমান্টিক। এই ভাগটা আমি একটু করে রাখলাম, আগামী দিন আমি বিস্তারিত আলোচনায় যাব। তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, প্রাচীন যুগে ওকে আর ভাগ করা হয়নি। মধ্যযুগটাকে শ্রী চৈতন্যের নামে নামকরণ করে চৈতন্য যুগ, চৈতন্য পূর্ব যুগ, চৈতন্য পরবর্তী যুগ। আধুনিক যুগটাকে রবীন্দ্রনাথের নামে নামকরণ করে রবীন্দ্র যুগ, রবীন্দ্র পূর্ব যুগ, রবীন্দ্র পরবর্তী যুগ। এবং এই রবীন্দ্র পূর্ব যুগটাকে আবার কেউ কেউ বলছেন কি ক্লাসিক যুগ, বাংলা সাহিত্যের ক্লাসিক বা ধ্রুপদী যুগ। রবীন্দ্র যুগটাকে বলা হয় বাংলা সাহিত্যের রোমান্টিক যুগ, রোমান্টিক। আর রবীন্দ্র পরবর্তী যুগটাকে বলা হয় অ্যান্টি রোমান্টিক। তো কেন বলা হয়, কি কারণ, কোন সময়, কোন যুগ, সেগুলো নিয়ে আমরা আজকে তাড়াহুড়া করে আপনাদের জানাতে চাই না, ঠিক আছে? আমরা আগামী, আমাদের আজকে কি বার? রবিবার, তাই না? তাহলে মঙ্গলবারে আমাদের 7:30টায় নেক্সট ক্লাস, 7:30টায় ক্লাস। এই ক্লাসটি হবে শুধু কি আমাদের যে ভর্তিকৃত স্টুডেন্ট, আমাদের যে সিক্রেট গ্রুপ, সাহিত্য গ্রুপ, সেখানেই ক্লাস হবে। সেদিন আমরা সবাই সেখানেই থাকবো। যারা ভর্তি হয়েছি সবাই, যারা ভর্তি হয়নি যদি চাই, যদি মনে হয় যে আমরা এই কোর্সটি করতে চাই, তাহলে অবশ্যই তোমাদেরকে স্বাগত থাকলো। তোমরা আমার পেজ জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার, ইংরেজিতে লিখবে জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার। এই পেজে তোমরা আমাদের ভর্তি নোটিশ দেওয়া আছে, আমাদের কোর্স শিডিউল দেওয়া আছে, ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় বলা আছে, পরীক্ষা কিভাবে হবে, কেমনে হবে, কোর্সগুলো কিভাবে হবে, আর শিডিউলটাও দেওয়া আছে। আর আমি আগামী দিন সিক্রেট গ্রুপে ঢুকে পরীক্ষার বিষয় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখা হবে আগামী দিন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, শুভরাত্রি।